প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইকবাল সিদ্দিকী কলেজের লাইভ ক্লাসে। আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের একটি খুব সহজ এবং খুব ইজি একটা আইটেমস, স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, তোমরা জানো যে এখানে স্পেশাল ওয়ার্ডের এখানে 20 থেকে 25টি শব্দ আছে। যদি এই 20 থেকে 25টি শব্দ যদি আমরা আয়ত্ত করতে পারি বা অর্থ সহকারে বুঝতে পারি, তাহলে ইজিলি আমরা 5টি মার্ক অর্জন করতে পারবো। তো বন্ধুরা, আর দেরি না করে আমরা মূল টপিকসে চলে যাই। প্রথমে আমরা আলোচনা করতে যাচ্ছি বি প্লাস ব্রন, যার অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা। এখানে আসলে বি বলতে এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার ইত্যাদি আসলে বোঝায়। তো আমরা এটা বুঝলাম যে বি প্লাস ব্রন, যার অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা, ফ্রেজটার অর্থ। আর আমরা বি ভার্ব হিসাবে, মানে এখানে বি হিসাবে লিখতে পারবো এম, ইজ, আর অথবা ওয়াজ অথবা ওয়ার। তো আমরা যদি একটা উদাহরণ লিখি, তারপর যে ইজিলি এটা ব্যাপারটা বুঝতে পারবো। মনে করো এখানে লেখা আছে যে ফাহিমা শূন্যস্থান ইন গাজীপুর। তাহলে ফাহিমা গাজীপুরের মধ্যে কি করেছে? জন্মগ্রহণ করেছে। তাইলে আমরা ইজিলি এটা লিখতে পারি এখানে যে ফাহিমা ওয়াজ ব্রন ইন গাজীপুর। তাহলে গাজীপুরের মধ্যে জন্মগ্রহণ করেছে। যদি আমি আরেকটা উদাহরণ তোমাদের লিখি, দেখো আমরা বুঝতে পারবো যে মাই প্যারেন্টস শূন্যস্থান ইন কুমিল্লা। তাহলে আমার মা বাবা দেশ কুমিল্লা। তাহলে কুমিল্লাতে কি করেছে? আমার মা বাবা জন্মগ্রহণ করেছে। যেহেতু এখানে প্লুরাল, তাহলে আমরা এখানে লিখতেই পারবো কি ওয়ার ব্রন। তার মানে আমার মা বাবা কোথায় জন্মগ্রহণ করেছে? কুমিল্লাতে জন্মগ্রহণ করেছে। তো বন্ধুরা, এইভাবে আমরা বি প্লাস ব্রন, এই জন্মগ্রহণ করা অর্থে এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারি। তো আশা করি তোমরা এটাকে বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমরা এরপরে আরো একটা ফ্রেজের মধ্যে আলোচনা করি। আরেকটি ফ্রেজের মধ্যে এখন চলে যাব আমরা মূলত হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। মূলত হ্যাভ টু এবং হ্যাজ টু এটার দ্বারা প্রেজেন্ট টেন্স বোঝায়, আর হ্যাভ টু দ্বারা এটা পাস্ট টেন্স বোঝায়। এই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু দ্বারা কোনো একটি কাজ করা অবশ্যই জরুরি, বাধ্যতামূলক ইত্যাদি যখন প্রকাশ পায় বা ইত্যাদি প্রকাশ করতে হয়, তখন আমরা এই ফ্রেজটা ব্যবহার করি। তবে মনে রাখতে হবে যে হ্যাভ টু আর হ্যাজ টু এটা প্রেজেন্ট টেন্সের জন্য হয়, আর হ্যাড টুটা এটা হচ্ছে পাস্ট টেন্সের জন্য হয়ে থাকে। ঠিক আছে, যদি আমরা মনে করো তোমার তো সামনে পরীক্ষা, তো পরীক্ষা হলে তোমাকে এখন কি করতে হবে? পড়াশোনা করতে হবে না? অবশ্যই পড়াশোনা করতে হবে। যেমন মনে করো আমাদের সামনে যেহেতু পরীক্ষা, তাহলে কি করতে হবে? উই শূন্যস্থান স্টাডি attentively to pass the exam। তাহলে পরীক্ষা যদি পাস করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেখো যে আমরা লিখতে পারি এখানে যে উই হ্যাভ টু স্টাডি, তার মানে আমাদের অবশ্যই পড়াশোনা করতে হবে মনোযোগ সহকারে, টু পাস দ্য এক্সাম, যদি কি করতে চাই? পরীক্ষা পাস করতে চাই। এমন বাধ্যবাধকতা বা যেখানে করাটা খুবই আবশ্যক, খুবই জরুরি, যেখানে জোর প্রদান করা হয়, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সের জন্য হ্যাভ টু এবং হ্যাজ টুটা ব্যবহার করি। আর অতীতকালের জন্য যখন কোনো একটা কাজ করা মানে করতে হয়েছে তা, হ্যাঁ, যেমন মনে করো আমরা 1971 সালে যখন স্বাধীনতা লাভ করি, সেই ক্ষেত্রে আমাদের এই স্বাধীনতার জন্য কি করতে হয়েছিল? অনেক জোরে আমাদেরকে কথা বলতে হয়েছিল। ঠিক আছে, তো যেমন এখানে লিখতে পারি আমরা দেখো যে উই হ্যাড টু, মানে উই হ্যাড টু, তাহলে কি করতে হয়েছিল? উই হ্যাড টু স্ট্রাগল টু
achieve our independence। তাহলে বিষয়টা একটু খেয়াল করো, মানে স্বাধীনতা অর্জন করার জন্য, মানে উই হ্যাড টু, আমাদেরকে কি করতে হয়েছিল, সংগ্রাম করতে হয়েছিল কি করার জন্য, টু অ্যাচিভ, অর্জন করার জন্য, আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতা অর্জন করার জন্য আমাদেরকে কি করতে হয়েছিল, মানে সংগ্রাম করতে হয়েছিল। ঠিক আছে, তো বন্ধুরা আমরা এখন আলোচনা করেছিলাম যে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু কিভাবে ব্যবহার করতে হয়, এই ফ্রেজটা নিয়ে আমরা কি করেছি, আলোচনা করেছি। ঠিক আছে, তো এখন আমরা আরেকটি ফ্রেজের মধ্যে চলে যাই। সেটা হচ্ছে দেখো, would rather, আর একটা ফ্রেজ আলোচনা করবো সেটা হচ্ছে কি, had better। would rather, কখনো কখনো আমরা would rather এর ক্ষেত্রে এখানে কি ব্যবহার করতে পারি, দেন ব্যবহার করতে পারি, would rather দেন। তো বন্ধুরা আমরা would rather এই শব্দটা আসলে বা এই ফ্রেজটা ব্যবহার করতে পারি যখন তোমার কাছে দুইটি কাজ থাকবে। তো দুইটি কাজের মধ্যে যেই কাজটা তোমার কাছে অধিক পছন্দনীয়, মানে দুইটি কাজের মধ্যে যে কাজটা তোমার খুব ভালো লাগে, সেই অধিক পছন্দনীয় কাজটি করার জন্যই আসলে আমরা কি করি, এই would ratherটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, যেমন তুমি এখানে লিখতে পারো যে I would rather die than beg। মানে এখন কি বোঝা যায় যে I would rather die, আমি বরং মরে যাব, দেন beg, তারপর কি করব না, আমি ভিক্ষা করব না। ঠিক আছে, যেমন এখন মনে করো করোনা ভাইরাসের মহামারীতে আছি, তো সেই ক্ষেত্রে তুমি কি বলতে পারো যে I would rather stay at home than go out, মানে ঘরের বাইরে যাব না, বরং কি করব, আমি ঘরের মধ্যে অবস্থান করব। মানে তোমার কাছে দুইটি অপশন আছে, যে অপশনটা তোমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় সেই ক্ষেত্রে তুমি কি ব্যবহার করতে পারো, এখানে এই would ratherটা ব্যবহার করতে পারো। যদি তুমি কম্পারিজন করতে চাও তখন এখানে তুমি দেন ব্যবহার করতে পারো। তাহলে বোঝা গেল কি ব্যাপারটা, যে would rather দ্বারা দুইটি জিনিসকে বোঝানো হয়, যেটা তোমার কাছে অধিক পছন্দনীয়, সেই ক্ষেত্রে আমরা would ratherটা ব্যবহার করি। আর আরেকটা সব ফ্রেজ এখানে আমরা পাই, সেটা হচ্ছে কি হ্যাড বেটার। হ্যাড বেটার অর্থ হচ্ছে আসলে দ্বারা, বা হ্যাড বেটার দ্বারা যে কথাটা আমরা আসলে ব্যবহার করি সেটা হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎকালের জন্য কাউকে কোনো বিষয় যদি উপদেশ প্রদান করি বা পরামর্শ দিয়ে থাকি, তখন সেই ক্ষেত্রে আসলে আমরা হ্যাড বেটারটা ব্যবহার করি। তবে বন্ধুরা একটু খেয়াল করো, যদিও এখানে হ্যাড আছে, হ্যাড হচ্ছে এখানে হ্যাভের পাস্ট ফর্ম, কিন্তু আমরা এই হ্যাড বেটারটাই বর্তমান এবং ভবিষ্যৎকালের জন্য কি করে থাকি, ব্যবহার করে থাকি। আসলে এটাকে বলা হয়ে থাকে আনরিয়েল পাস্ট। ঠিক আছে, দিলে আমরা একটা উদাহরণ যদি লিখি, দেখো যে মনে করো ইউ শূন্যস্থান স্টে এট হোম, তার মানে তোমার মধ্যে এখন তো করোনা ভাইরাস আছে, তাহলে সেই জন্য কি তোমার ঘরের মধ্যে অবস্থান করাটাই ভালো। তাহলে তুমি এখানে লিখতে পারো যে ইউ হ্যাড বেটার, তোমার জন্য বরং ভালো। ঠিক আছে, মানে একটা পরামর্শ তোমাকে দিল যে ইউ হ্যাড বেটার স্টে এট হোম। তাহলে বন্ধুরা এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, যে দুইটা কাজের মধ্যে যেটা তুলনা করা হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি would rather, তো সেখানে দেন ব্যবহার হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাড বেটারটা হচ্ছে যখন কোনো একটি কাজ করার জন্য মানে কি করা, তোমাকে পরামর্শ দেয় বর্তমান বা ভবিষ্যৎকালের জন্য, তখন আমরা ব্যবহার করে থাকি কি হ্যাড বেটার। ঠিক আছে, তো এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাবো আরেকটা ফ্রেজের মধ্যে। এখন আমরা আসব লেট অ্যালোন। লেট অ্যালোন এই ফ্রেজটা কিভাবে ব্যবহার করা যায় এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। লেট অ্যালোন শব্দের অর্থ হচ্ছে মানে ভাবা যায় না অথবা কল্পনা করা যায় না। কোনো একটি কাজ বা কোনো বিষয় যখন কেউ এরকম অনুভূতি প্রকাশ করে যে কোনো কিছু ভাবা যায় না বা চিন্তা করা যায় না, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি লেট অ্যালোন। এটা খুব সিম্পল একটা ব্যাপার। তোমরা দেখো যদি উদাহরণটা খেয়াল করো যে হি ক্যান নট ওয়াক, মনে করো 5 miles ড্যাশ 10 miles। তাহলে বিষয়টা কি দেখো যে হি ক্যান নট ওয়াক, সে তো হাঁটতেই পারে না 5 miles, তার মানে সে তো 5 মাইলই হাঁটতে পারে না, 10 মাইল সেটা কি ভাবা যায়, কল্পনা করা যায় বা চিন্তা করা যায়? সেই ক্ষেত্রে আমরা এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। ফ্রেজটা কি
এই এখানে ব্যবহার করতে পারি ইজিলি লেট অ্যালোন। ঠিক আছে, যদি আমি আরেকটা উদাহরণ লিখি দেখো তোমরা বুঝতে পারবা যে হি ক্যান নট বাই এ মোবাইল শূন্যস্থান এ কার। দেখি তোমরা করতে পারো কিনা যে হি ক্যান নট বাই এ মোবাইল, সে একটি মোবাইলই কিনতে পারে না বা মোবাইল কিনতে পারে না শূন্যস্থান এ কার, একটি গাড়ি। কত ইজিলি তাহলে কি হয়ে যাবে, এখানে ব্যাপারটা হয়ে যাবে কি লেট এ অ্যালোন। আশা করি ব্যাপারটাকে তোমরা বুঝতে পেরেছো। লেট অ্যালোনের পরে আমরা আরেকটি ফ্রেজ আলোচনা করব। এখন আমরা আলোচনা করব বন্ধুরা ইট ইজ হাই টাইম, যার বাংলা অর্থ হচ্ছে উপযুক্ত সময়। উপযুক্ত সময় বা এখনই সময়, মানে কোন একটি কাজ আগেই করার কথা ছিল মূলত আসলে করা হয়নি আর দেরি করা যাবে না, সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে ইট ইজ হাই টাইম। তো সেই ক্ষেত্রে বন্ধুরা একটু খেয়াল করতে হবে যে ইট ইজ হাই টাইম যে ব্যাপারটা আছে, আমি মানে তোমাদের এই যে কয়েকদিন আগে অনলাইনে যে ক্লাসটা দিয়েছিলাম সেখানে কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম আসলে বন্ধুরা খেয়াল করো, যদি আমরা কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে এমন একটি আইটেম, আসলে গ্রামাটিক্যাল এমন একটি আইটেম, যদি ওইটা তুমি ভালো করে বুঝতে পারো তাহলে দেখবা যে এগুলো দ্বারা অনেক কিছু করা যায়। যেমন আমরা ওখানে শিখেছিলাম কিন্তু যে হাই টাইমের দ্বারা দুইটি বাক্য করা যায়, আর যার অর্থ হচ্ছে উপযুক্ত সময় বা এখনই সময়। তো দুইটা বিষয় কি দেখবা, ইট ইজ হাই টাইমের পরে যদি টু থাকে তাহলে এখানে ভার্বের ওয়ান প্লাস কি হয় এক্সটেনশন, আর যদি এখানে তুমি টু না থেকে যদি সাবজেক্ট থাকে তাহলে এখানে ভার্ব টু প্লাস এক্সটেনশন। এই অর্থে তুমি কি করতে পারো, এই গঠনে তুমি ব্যবহার করতে পারো। যেমন তোমার যদি এভাবে উদাহরণটা যদি লিখি শূন্যস্থান মনে করো টু স্টাডি মোর, ঠিক আছে, তাহলে টু স্টাডি মোর যদি টু আছে আর যদি অর্থটা দরকার হচ্ছে উপযুক্ত সময় বা এখনই সময়, তাহলে ইজিলি তুমি এখানে লিখতে পারো কি দেখো ইট ইজ হাই টাইম। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবে আসলে আমরা ইট ইজ হাই টাইমের ব্যবহারটা করতে পারি। এখন আমরা চলে আসব হোয়াট ইফ। আসলে হোয়াট ইফ মানে হচ্ছে পুরো বাক্যটা যদি আমি লিখি যে হোয়াট উড হ্যাপেন ইফ, কি হতো যদি কোনো একটি বিষয় ঘটতো, কোনো একটি বিষয় ঘটলে আসলে কি হতো, এরকম একটা ভয় পাওয়া, যদি আসলে ওই ঘটনাটা ঘটেনি কিন্তু যদি ঘটতো তাহলে আসলে কেমন হতো, এই আতঙ্ক বা ভয় থেকে আসলে যেই ফ্রেজটা আসলে আমরা ব্যবহার করে থাকি সেই ফ্রেজটা হচ্ছে হোয়াট ইফ। যেমন তুমি দেখলে যে শূন্যস্থান হি, মানে সে ফেল করার কোনো কথাই নাই বা এখানে কোনো সুযোগ নাই, কিন্তু তোমাকে বলা হলো, বন্ধুর সাথে কথা বললাম যে আসলে রাকিব তো ফেল করার কোনো কথাই না বা সে তো ফেল করার কোনো কথাই না, যদি ফেল করে যেত, তো সেই ধরনের অনুভূতি প্রকাশ করার জন্য, যেমন মনে করো হি ফেলস ইন দা এক্সাম, শেষে কোশ্চেন মার্ক হয়, তার মানে হি ফেলস ইন দা এক্সাম, যদি সে পরীক্ষা ফেল করতো তাহলে ব্যাপারটা আসলে কি হইতো, কেমন হইতো। তো সেই ধরনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, এখানে আমরা ব্যবহার করতে পারি হোয়াট ইফ। তুমি আরো লিখতে পারো, যেমন শূন্যস্থান হি, মনে করো কোনো একটা জিনিস তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা ফাইল তোমাকে বলা হলো যে তুমি কি করো নিয়ে আসো, কিন্তু ওই ছেলেটা তোমার আনতে যায় সেটা তোমার ওইটা আনতে পারেনি, তো যদি না আনতো আসলে, যদি সে আসলে না আনতো তাহলে ব্যাপারটা আসলে কি দাঁড়াতো, যেমন হি দেখা যায় এখানে দেখো হি ফরগেটস, যদি সে ভুলে যেত টু ব্রিং ইট, তাহলে কি হতো ব্যাপারটা, তাহলে হি ফরগেটস টু ব্রিং ইট, যেটা গুরুত্বপূর্ণ যদি সে ভুলে যেত তাহলে কেমন হতো ঘটনাটা। তো এই ধরনের অনুভূতি, এই ধরনের ভয় প্রকাশ করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি ফ্রেজটা হোয়াট ইফ। ঠিক আছে, তো আমরা হোয়াট ইফ এর পরে বন্ধুরা আরেকটি ফ্রেজে আলোচনা করতে চাই। এখন আমরা আলোচনা করব মূলত দুইটি ফ্রেজ, যার সাথে তোমরা অনেক সময় কি করে ফেলো, দুইটা ফ্রেজকে এক করে ফেলো। আসলে দুইটা ফ্রেজ এক নয়, একটা ফ্রেজ হচ্ছে হোয়াট ইজ বা হোয়াটস ইট লাইক, আর আরেকটি ফ্রেজ হচ্ছে হোয়াট ডাজ শূন্যস্থান লুক লাইক। এই দুইটি ফ্রেজ, আসলে এই দুইটি ফ্রেজের মধ্যে প্রথম যে ফ্রেজটা আছে সেই ফ্রেজটা হচ্ছে হোয়াট ইজ ইট লাইক, যখন কোনো একটি কাজ করতে তুমি কেমন অনুভূতি প্রকাশ করো,
কোনো একটি কাজ সম্পাদন করার জন্য, সেই ক্ষেত্রে আসলে আমরা ব্যবহার করি হোয়াট ইজ ইট লাইক। ঠিক আছে, যেমন তুমি এখন যদি একটা গান গাই তাহলে আসলে কেমন লাগবে, অথবা একটু যদি ভ্রমণে যাই তোমার কেমন লাগবে, অথবা যদি আমরা এখন একটি গান গাই, হ্যাঁ, তো এই ধরনের অনুমতি মানে কোনো একটা ক্রিয়া সম্পাদন করার জন্য, যে কোনো মানুষের একটি ক্রিয়া সম্পাদন করার জন্য যে ফ্রেজটা আসলে আমরা ব্যবহার করি বা অনুভূতি জানার জন্য যে ফ্রেজটা ব্যবহার করি সেটা হচ্ছে হোয়াটস ইট লাইক। কিন্তু হোয়াট ডাজ লুক লাইক এটা মূলত কোনো একটি ব্যক্তির আকার কেমন, আকৃতি কেমন, অথবা কোনো একটি বস্তু বা কোনো একটি কাঠামোর আকৃতি কিরকম, দেখতে কেমন লাগে, সেই ধরনের অনুভূতি প্রকাশ করতে আসলে ব্যবহার করি হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। ঠিক আছে, আমরা যদি দুইটা উদাহরণ লিখি তারপর বুঝতে পারবা। যেমন তবে একটা বিষয় একটু মনে রাখবা যে হোয়াট ইজ ইট লাইক এটার পরে যে ভার্বটা আসবে এই ভার্বটার সাথে অবশ্যই কি হবে, আইএনজি যুক্ত হবে। যেমন আমরা যদি একটা বাক্য এখানে লিখি, দেখো শূন্যস্থান, মনে করো সিঙ্গিং, সিঙ্গিং এ সং, সিঙ্গিং এ সং, তার মানে একটি গান গেলে এখন কেমন হয়, তো সেই ক্ষেত্রে তো তুমি এটা ইজিলি বুঝতে পারো যে আসলে এখানে কি হবে, হোয়াট ইজ ইট, এই যে এখানে লাইক হবে। ঠিক আছে, আর আমি যদি আরেকটা লিখি, দেখো তুমি বুঝতে পারবা যে শূন্যস্থান, মনে করো কখনো অথবা তুমি বুদ্ধ তোমার বন্ধুকে বললা যে কিরে বুদ্ধ দেখতে কেমন রে, মানে এই ধরনের অনুভূতি প্রকাশ করার জন্য যে লেখা হলো এ গোস্ট, শূন্যস্থান এ গোস্ট, এরপরে লাইক। তাহলে এইভাবে দেওয়া আছে। যখন তুমি দেখো আবার মাঝে যখন তোমার কোনো শব্দ বা সাবজেক্ট ব্যবহার করো তখন তো তোমার কাছে আরো স্পষ্ট হয়ে যাবে যে আসলে এখানে হোয়াটস ইট লাইক হবে না, হবে কি এখানে হোয়াট ডাজ লুক লাইক। তবে এই ডাজটা এটা নির্ভর করবে সাবজেক্টের উপরে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এখানে হবে ডাজ, যদি অন্য পারসন হয় সেক্ষেত্রে ডু, বা পাস্ট টেন্স হলে সেখানে ডিড হবে। যেমন আমরা এখানে লিখতে পারি যে হোয়াট ডাজ এ গোস, লিখতে পারবো লুক লাইক, হ্যাঁ, যে একটা বুথ দেখতে আসলে কেমন। ঠিক আছে না, অথবা লিখতে পারবো মনে করো ছোট বাচ্চা কেউ মোবাইল দেখে নাই কখনো, তো সেই ক্ষেত্রে সে বলতে পারে যে হোয়াট ডাজ এ মোবাইল লুক লাইক, একটি মোবাইল ফোন আসলে দেখতে কেমন। ঠিক আছে, এই ধরনের অনুভূতি। তো আশা করি দুইটার মধ্যে তোমরা এক করে ফেলবে না, দুইটা যথেষ্ট পার্থক্য আছে, পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এরপরে আমরা আরেকটি ফ্রেজ আলোচনা করতে যাচ্ছি। সেই ফ্রেজটা হচ্ছে as if অথবা as though, যার বাংলা মানে হচ্ছে যেন। as if অথবা as though, যার বাংলা মানে হচ্ছে কি যেন। তো আমি আগে তোমাদের সামনে একটু উদাহরণ লিখি, তারপরে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। যেমন লেখা যাবে হি টেলস দ্য ম্যাটার, শূন্যস্থান he knew everything, he knew everything। আমি আরেকটি উদাহরণ লিখি, দেখো he told the matter, শূন্যস্থান he had known everything। বন্ধুরা একটু খেয়াল করো, as if যুক্ত এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়, তার মানে দুইটি অংশ থাকে তার। ঠিক আছে, দুইটি অংশের মধ্যে দেখো প্রথম অংশটা থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশটা পাস্ট ইনডিফিনিট থাকে। আর প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা কি থাকে, পাস্ট পারফেক্ট থাকে। যখন তুমি এই গঠনটা জানবা আর বাকির অর্থটা বুঝবা, দেখো হি টেলস দ্য ম্যাটার, সে বিষয়টা বলে যেন সে সবকিছু কি জানে। তো সেই ক্ষেত্রে দেখো গঠনটা দেখলে তুমি আসলে বুঝতে পারবা যে অ্যাজ ইফ যুক্ত আমরা দুইটা বাক্য, যেটা আমরা আসলে ওই যে কমপ্লিটিং সেন্টেন্সও করেছিলাম। আশা করি সেই ধারণাটা থাকলে তো তোমাদের এখানে খুব সোজা হয়ে যাবে। তো দেখো যে হি টেলস দ্য ম্যাটার, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, এই ফ্রেজটা লিখতে পারবো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, ওটা কি আছে পাস্ট টেন্স আছে এবং যেন অর্থে লাগে। আর পরের বাক্যটা দেখো দুই নাম্বার যেটা হি টোল্ড দ্য ম্যাটার, এটা পাস্ট টেন্স আছে, পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো এখানে কি করতে পারি, ইজিলি ব্যবহার করতে পারি। ঠিক আছে, আচ্ছা বন্ধুরা তাহলে এটা বুঝতে পেরেছো। পরে আমরা চলে আসি আরেকটি ফ্রেজ নিয়ে। এখন আমরা আলোচনা করব not only dash dash but also, আরেকটা হচ্ছে either dot dot or, আরেকটি ফ্রেজ হচ্ছে neither dot dot
নর। এই তিনটি ফ্রেজ দিয়ে আসলে আমরা একটু আলোচনা করি। তবে বন্ধুরা একটু খেয়াল করো, তোমরা এগুলো আসলে জানো যে তিনটার অর্থ কি। নট অনলি বাট অলসো। তবে নট অনলি বাট অলসো আরেকটা ফ্রেজ ওইটা আছে মানে পরিপূরক হিসেবে, সেটা হচ্ছে বোথ ডট ডট এন্ড, মানে যেটা উভয়কে আসলে বোঝায়। নট অনলি বাট অলসো মানে এটাই না ওইটাই, তার মানে কি বোথ এন্ড উভয়কে বোঝায়। আর আইদার অর বলতে যে কোনো একটাকে আসলে বোঝায়। আর নাইদার নর বলতে আসলে কোনোটাই বোঝায় না, দুইটার কোনোটাই বোঝায় না। তো সেই ক্ষেত্রে ব্যবহার হয়। যদি আমরা একটা উদাহরণ এখানে সেট আপ করি, তুমি দেখতে পারো যে শূন্যস্থান করিম শূন্যস্থান হিজ ফ্রেন্ডস মনে করো অ্যাটেন্ড দ্য পার্টি। তার মানে তুমি অর্থের ভিত্তিতে এটা লিখতে পারো ইজিলি। দেখো তুমি এটা লিখতে পারো যে বুথ মানে এখানে বুথ ব্যবহার করতে পারো। যদি আমি এখানে বুথ লিখি যে বুথ করিম এন্ড হিজ ফ্রেন্ডস, তাহলে উভয়কে বুঝাবে। আর যদি তুমি দুইটার একটাকে বুঝাতে চাও তাহলে হয়তো কি লিখতে পারো যে আইদার করিম অর হিজ ফ্রেন্ডস, তাহলে হয় করিম না হলে তার বন্ধুরা, এটা বোঝাবে। আর যদি নাইদার ব্যবহার করতে চাও তাহলে তাও ব্যবহার করতে পারবে, নাইদার করিম নর হিজ ফ্রেন্ডস হ্যাঁ অ্যাটেন্ড দ্য পার্টি। তার মানে এই চারটা শব্দের যে কোনো একটা শব্দ দিয়ে তোমার বাক্যের ভিত্তিতে অর্থের ভিত্তিতে তুমি কি করতে পারো, চারটা শব্দের যে কোনো একটাকে ব্যবহার করতে পারো। তোমার যে অর্থ লাগবে সে অর্থ অনুসারে কি করতে পারো, ব্যবহার করতে পারো। তো বন্ধুরা আমি মূলত বোথটাকে ব্যবহার করে তোমাদেরকে এখানে দেখাচ্ছি। তাহলে কি লেখা যায়, বোথ করিম এন্ড হিজ ফ্রেন্ডস অ্যাটেন্ড দ্য পার্টি। তারপর তুমি আরো কিছু কি করতে পারো, এখানে উল্লেখ করতে পারো। ঠিক আছে, তো আমরা বোথ, নট অনলি, বাট অলসো, আইদার অর, নাইদার নর এই ফ্রেজগুলো ব্যবহার আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা পরের অংশে চলে আসি, পরের আরেকটি ফ্রেজ নিয়ে। পরের একটা ছোট্ট একটা ফ্রেজ যেটা আমাদের একটু জানার দরকার, সেটা হচ্ছে কি বাট ফর। বাট ফর আসলে ফ্রেজগুলো আমরা ব্যবহারের জন্য ফ্রেজগুলোর অর্থ জানতে হবে। আসলে বাট ফর শব্দের অর্থ হচ্ছে ব্যতীত বা ছাড়া। ঠিক আছে, বা ব্যতীত বা ছাড়া। যেমন এখানে একটা শূন্যস্থান আছে, শূন্যস্থান যে আই ক্যান নট সলভ দ্য প্রবলেম। I cannot solve the problem। তার মানে এখানে আমরা লিখতে পারি শূন্যস্থান দেখো এখানে লিখছে শূন্যস্থান ইউর হেল্প আই ক্যান নট সলভ দ্য প্রবলেম। তার মানে কি ব্যাপারটা বলেছে যে আমি আসলে এই যে সমস্যাটা আছে সমস্যাটা কি করতে পারতাম না, সমাধান করতে পারতাম না। কি ছাড়া, মানে তোমার কি ছাড়া, সাহায্য ছাড়া বা সাহায্য ব্যতীত। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে বাট ফর মানে ইউর হেল্প, তোমার সাহায্য ব্যতীত আই ক্যান সলভ দ্য প্রবলেম, মানে আমি এই সমস্যাটা যেটা আছে সমস্যাটা কি করতে পারতাম না, সমাধান করতে পারতাম না। ঠিক আছে, তো এই জন্য এই ফ্রেজটা ব্যবহার করা হয় আসলে বাট ফর। ঠিক আছে, তো বন্ধুরা আমরা আরেকটি ফ্রেজ আজকে দেখি। আরেকটি ফ্রেজ আমরা দেখি সেটা হচ্ছে হোয়াইল। হোয়াইল এর দুইটি ব্যবহার আমরা জানি যে হোয়াইল এর পর যদি যার অর্থ আমরা জানি যে যখন ডট ডট তখন, যখন বা তখন এই দুইটা অর্থ প্রকাশ করে। তো হোয়াইলের দুইটা ব্যবহার আছে, আমরা জানি যে হোয়াইলের দুইটা ব্যবহারের মধ্যে হোয়াইলের পরে যখন ভার্ব থাকে তখন ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, কি থাকে, সাবজেক্ট থাকে, তাহলে এটা হবে কন্টিনিউয়াস। হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে কি হবে, কন্টিনিউয়াস। যেমন আমি তোমাকে দুইটাই দেখাচ্ছি, দেখো যেমন হোয়াইল রিডিং এ বুক I heard a sound। আরেকটি উদাহরণ যদি লিখি দেখো, I was reading a book, I heard a sound। বন্ধুরা একটু খেয়াল করে দেখো, একটা আছে দেখো সরাসরি এখানে ভার্বের সাথে কি আছে, আইএনজি আছে। আর যখন অর্থ লাগবে তখন তুমি বুঝতেই পারো যে দুই ভাবে আমার হোয়াইলটা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে যখন শূন্যস্থানের পরে আমার ভার্বের সাথে এখানে কি আছে, আইএনজি আছে, যখন অর্থ লাগবে তখন আমি এখানে হোয়াইলটা ব্যবহার করতে পারি। তাহলে যেহেতু এখানে
শূন্যস্থানের পরে দেখো বার বার প্লাস কি আছে আইএনজি আছে, তাহলে আমি এখানে কি ব্যবহার করতে পারবো এই যে হোয়াইল। তাহলে হোয়াইল রিডিং এ বুক, যখন একটা বই পড়ি তখন আমি একটা কি করেছিলাম শব্দ শুনেছিলাম। আর আরেকটা বিষয় ছিল কি যে হোয়াইলের পরে যদি আমি সাবজেক্ট দেখি তো সাবজেক্টের পরে কন্টিনিউয়াস হয়, তবে এটা কোন কন্টিনিউয়াস হবে, এই কন্টিনিউয়াসটা নির্ভর করবে মূলত পরের বাক্যের উপরে। তো পরের বাক্যটা দেখলাম পাস্ট রিপিট আছে, যদি পাস্ট রিপিট থাকে তাহলে আগের অংশটা কি হবে পাস্ট কন্টিনিউয়াস হবে, আর যে জায়গায় কন্টিনিউয়াস আছে সেই জায়গার মধ্যে কি হবে এখানে এই যে হোয়াইল হবে। ঠিক আছে, তাহলে দুইটা ব্যাপার আমরা খেয়াল করাবো হোয়াইলের। একটা হচ্ছে হোয়াইলের পরে যদি ভার্ব থাকে তাহলে বারবার আইএনজি থাকবে, আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে এটা কন্টিনিউয়াস হবে। তাহলে এই দুইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, হোয়াইলটা ব্যবহার করতে পারি। তো বন্ধুরা আজকে আমরা ফ্রেজ ওয়ার্ডের কয়েকটি ফ্রেজ বা কিছু অংশ, যেহেতু এটা একটু বড় 25টার মতো আছে, কিছু ফ্রেজ নিয়ে আজকে আমরা কি করেছি আলোচনা করেছি। বাকি ফ্রেজগুলো নিয়ে আগামী ক্লাসে আশা করি কথা বলবো। তো তোমাদের জন্য একটা এইচডব্লিউ আছে, একটু ভালো করে খেয়াল করো। এইচডব্লিউ সেটা হচ্ছে তোমাদের যে আমরা জানি যে আমরা অ্যাডভান্স বইটাকে ফলো করি, তো অ্যাডভান্স বইয়ে এই স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস এবং ফ্রেজের পরে দেখো কতগুলো এক্সারসাইজ আছে। সেই এক্সারসাইজ থেকে তোমরা এক্সারসাইজ করবা 5 থেকে 10, এই 5টা। আরেকটি তথ্য তোমাদেরকে দেই যেটা তোমাদের আসলে ভুল করো, স্পেশাল ওয়ার্ডের মধ্যে বা ফ্রেজের মধ্যে আমরা যখন উত্তরপত্রে উত্তরটা লিখবো তখন পুরো বাক্যটা লিখতে হয় না, শুধু ওই শূন্যস্থানের মধ্যে যে ফ্রেজটা হবে সেই ফ্রেজটা শুধু উল্লেখ করলেই হবে এ বি সি দিয়ে। ঠিক আছে, তো আশা করি তোমরা এই 5টা যে ডাব্লিউ দিয়েছি তোমরা এসডব্লিউ দিয়েছি তোমরা এই 5টা এসডব্লিউ করবা। আর বাকি যে ফ্রেজগুলো আছে এই ফ্রেজগুলো নিয়ে আগামী ক্লাসে আমরা কথা বলবো। আশা করি তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা এবং নিরাপদে থাকবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।